মাননীয় মুখ্যমন্ত্রী 100টা যে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসছে তাতে কিন্তু তিনি কোনো বিভাজন সৃষ্টি করেননি। এদিকে আরেকজন যে কেন্দ্রীয় সরকার রয়েছে তারা আপনাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। সে মনে যদি করি প্রথম থেকে সেটা হচ্ছে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ঘরে ঘরে থেকে শুরু করে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকের অ্যাকাউন্টে এবং 2 কোটি চাকরি। আমি দাবি নিয়ে বলতে পারি কাউ পাইনি। সায়ন্তিকাকে সজল ঘোষ বলেছেন অ্যালার্জি সায়ন্তিকা। সজলবাবুদের এটা কালচার হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত আক্রমণ করা, কিন্তু অদ্ভুতভাবে আবার এরাই বলে যে বাংলায় গণতন্ত্র নেই। পারফরমেন্সে বিজেপি জানে যে দে হ্যাভ পারফর্মড নীল, মানে 0। সুতরাং তাদের টার্গেটটাই হচ্ছে যে মানুষের যে সবথেকে বড় অধিকার ভোটাধিকার সেটা কেটে নাও। এই এসআইআর হয়ে গেছে কিন্তু বিজেপির ক্ষেত্রে সবথেকে বড় বুমেরাং। 50টা নিচে আসন পাবে বাংলা। যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট সে জ্ঞান সম্পন্ন একজন মানুষ। একটা বেসিক জ্ঞান অর্জন করছে না, সে চোখে দেখেও না মোটামুটি চোখে ঠুলি পড়ে রয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে করিমপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোহম চক্রবর্তী। প্রথমেই দাদা যখন অ্যানাউন্স হলো চণ্ডীপুর টু করিমপুর, এই বিষয়টা কি মাথায় এসেছিল একটু যদি আগে? না, একদম অবশ্যই। দেখো, একটু আশা ছিল যে এমন কোনো কিছু করিনি জ্ঞানত যে সেখানে আমার সর্বোচ্চ নেতৃত্বকে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে। কনফিডেন্স বলবো না বা ওভার কনফিডেন্স বলবো না, বাট একটু মানে নিজের পারফরমেন্সের সম্বন্ধে একটু ভরসা ছিল আর কি। অ্যান্ড ডেফিনেটলি আমি জানি যে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে খেটে গেছি প্রত্যেকটা মুহূর্তে, তাই সুতরাং সেই সম্মান হয়তো তারা নিশ্চয়ই আমাকে দেবেন। এবং আমি আবারও কৃতজ্ঞতা জানাই, আবারও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, সম্মান জানাই আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যে তারা আমার উপর সেই বিশ্বাসটা আবার রেখেছেন যে না, তাহলে আমি খাটতে পারবো, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে পারবো এবং সর্বোপরি মানুষের স্বার্থে মানুষের হয়ে কাজ করতে পারবো। এবং এটা আমার কাছে যেমন একটা আনন্দের বিষয়, ভালো লাগার অবশ্যই বিষয়, তার পাশাপাশি এটা একটা বড় দায়িত্ব তো, এবং দায়িত্ব দিনে দিনে বাড়ে। হ্যাঁ, অ্যান্ড প্লাস অ্যাট দ্য সেম টাইম একটা চ্যালেঞ্জও। তো সুতরাং হ্যাঁ, নতুন পটভূমিকা, কিন্তু এমন নয় যে টোটালি করিমপুর আমার কাছে আননোন। কারণ 2016-তে যে জেলা সভাপতি আছেন আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্র, ওনার যখন প্রচারে আমি গেছিলাম 2016-তে, তারপর যখন বাই ইলেকশন হয়েছিল তখন গেছিলাম। তো সুতরাং পলিটিক্যালি করিমপুরের সঙ্গে এর আগে প্রায় 2-3 বার গেছিলাম। এবার যে একদম দায়িত্ব নিয়ে যাব সেটা কখনো মাথায় আসেনি, ভাবিনি। বাট সেটা যে দল আমাকে এই সম্মান দিয়েছেন বা এই সুযোগ দিয়েছেন তাতে আমি সত্যি আপ্লুত, এবং দলের কাছে, আমার নেত্রীর কাছে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। নতুন জায়গা মানে নতুন দায়িত্ব এবং সেখানে সমস্যা নিয়ে অনেক পরিচিত হওয়া, কি কি বিষয়ে জানতে পেরেছো ওখানের করিমপুরে কি কি ইস্যু রয়েছে? দেখো, অনেক বেশি মানুষ অর্গানাইজড সেখানে, এবং আমি যেদিনকে ডিক্লেয়ার হয় তার পরের দিনই আমি যাই। সেখানে গিয়ে জেলা স্তরে মিটিং হয়, সমস্ত ব্লক সভাপতিদের নিয়ে, জেলা স্তরে যারা নেতৃত্বরা ছিলেন তাদের সবাইকে নিয়ে মিটিং হয়, এবং সবাই খুব আপ্লুত, এবং আমিও আপ্লুত। এবং তাদের থেকে যেটুকু জানতে পেরেছি যে দেখো, পথ চলতে সমস্যা তো আছেই, কিন্তু সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে ওখানে রেল। ঠিক আছে, যে কেন্দ্রীয় সরকারের আবার একটা বঞ্চনার শিকার, মানে আরেকবার নিদর্শন আমরা পেলাম যে যেভাবে কীভাবে তারা বাংলাকে তো বঞ্চনা করেইছে। এবং করিমপুরবাসী বিশেষ করে আমরা দেখেছি লোকসভায় যে সাংসদ মহুয়া মৈত্র তিনি বারবার এই কথাটা তুলেছেন যে কেন রেলের থেকে করিমপুরকে বঞ্চিত করা হচ্ছে। ঠিক আছে, তো সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু কোনো তারা যথার্থ উত্তর দিতে পারেননি। তো এটা একটা বিষয়, এবং তাছাড়া আরও পথ চলতে আরও অনেক রকম প্রবলেম হয়তো জানতে পারবো, কিন্তু প্রবলেম যত কম হয় তত সেটা ভালো। এবং আগামী দিনে সবাই মিলে যেটুকুই আছে না কেন, আমি মনে করি একার দ্বারায় কোনোটা সম্ভব নয়। সমস্ত নেতৃত্বকে নিয়ে, মানুষকে সাথে নিয়ে তাদের জন্য যে কাজ করতে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সেইভাবেই এগিয়ে যাব। 21-এর ভোটে বিমলেন্দু সিনহা রয় 23,000 ভোটে জিতেছিলেন, আর তারপর 24-এ আমরা দেখেছি সেখানে লিডে ছিল 12,000-এ। সেখানে প্রচুর প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন। কি মনে হয় তারপরেও এতটা মানে 12,000
সেখানে তোমার কি লোকসভার ক্ষেত্রে, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি মনে হয় যে তোমার জন্য কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে? দেখো, চ্যালেঞ্জিং তো বটেই অবশ্যই, কিন্তু কোথাও ওই যে সকল নেতৃত্বকে নিয়ে এবং আমাকে নিয়ে পৌঁছাতে হবে, যেটা তুমি বললে এক্স্যাক্টলি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 100টা উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসছে, যেটা আমি প্রথম দিন গিয়েও প্রশ্ন তুলেছিলাম, এবং যখন প্রচার করব মানুষের কাছে দুয়ারে দুয়ারে তাদের কাছে পৌঁছাবো, আমি তাদের কাছে এই একটাই আবেদন রাখবো, প্রশ্ন রাখবো যে দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100টা যে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসছে, তাতে কিন্তু তিনি কোনো বিভাজন সৃষ্টি করেননি। তিনি সমানভাবে বাংলার প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘর যাতে সমানভাবে সেই উন্নয়নমূলক প্রকল্পগুলোকে উপভোগ করতে পারেন, তিনি কিন্তু সর্বদা সেটাই চেষ্টা করেছেন এবং পৌঁছেও দিয়েছেন। আমাদের সরকার আপনাদেরকে লাইনে দাঁড় করিয়েছেন কখন? যখন পাড়ায় পাড়ায় মানে আমাদের পাড়া আমাদের সমাধান, ঠিক আছে, কখন দাঁড় করিয়েছে? দুয়ারে সরকার। অর্থাৎ সবটাই আপনারা নিজেদের উন্নয়নটা সম্বন্ধে জানাবেন, আপনারা কি চান, সরকার সেটা নথিভুক্ত করবে এবং সরকার সেটা যথার্থভাবে আপনাদের সামনে তুলে ধরেছে। মানে নেত্রী যা কথা দেন, যে প্রতিশ্রুতি দেন, তিনি সেটা প্রত্যেকটা মুহূর্তে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়িত করেন। এবং তার প্যারালালি এটাও বলতে হবে তাদেরকে যে এই যে আপনাদের মধ্যে কোথাও একটা কোয়েশ্চেন মার্ক আসছে, এটা আমাদেরকেও জানতে হবে কেন। এইদিকে আরেকজন যে কেন্দ্রীয় সরকার রয়েছে, তারা আপনাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। সে মনে যদি করি প্রথম থেকে, সেটা হচ্ছে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ঘরে ঘরে থেকে শুরু করে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকের অ্যাকাউন্টে, এবং 2 কোটি চাকরি। আমি দাবি নিয়ে বলতে পারি কাউ পাইনি। আয়ুষ্মান ভারত তারা সূচনা করলেন, সেখানে হাজারো একটা কন্ডিশন। আমার মোবাইল থাকলে আমি পাবো না, আমার ঘরে ফ্রিজ থাকলে আমি পাবো না, আমার ঘরে টিভি থাকলে আমি পাবো না, আমার কাছে ল্যাপটপ থাকলে আমি পাবো না, আমার কাছে স্কুটি থাকলে আমি পাবো না। তাহলে মানুষ কীভাবে চায়, কী মানে তারা কী চায়? মানুষ কোনো সুযোগ সুবিধা নিয়ে বাঁচবে না। তো সুতরাং বোঝাতে হবে তাদেরকে, এবং তারাও যথেষ্টভাবে এই সম্বন্ধে শিক্ষিত, তারা জ্ঞান রাখেন, তারা বুঝতে পারেন যে হ্যাঁ, এই মোদির সরকার, কেন্দ্রীয় সরকার, তারা যে কথা দিয়েছেন আজ অবধি একটাও তার বাস্তবে প্রতিফলন ঘটেনি। অথচ আমাদের নেত্রী, জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে মা মাটি মানুষের সরকার, তার নামটা যে মা মাটি মানুষ, এর যথার্থতা প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা মুহূর্তে তিনি তা বাস্তবে আমরা দেখেছি প্রতিফলন ঘটতে, এবং তিনি তার যথার্থতা বজায় রেখেছেন। দুবারের বিধায়ককে সরিয়ে তোমার জায়গা, কি বলবে এই বিষয়ে? সেটা তো দেখো নেত্রীর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত ডিসিশন, তারা ডিসিশন নিয়েছেন। আমি তো তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, একজন সৈনিক। তো সুতরাং সৈনিক তো সর্ব জায়গায় প্রস্তুত লড়ার জন্য। যেখানে দল পাঠাবে, যেখানে নেত্রী পাঠাবেন, যেখানে নেতা পাঠাবেন, যাব, গিয়ে লড়াই করব। আর আমার সব থেকে বড় তো আমার কাছে, আমাদের মতো আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী বা সৈনিক, আমাদের কাছে মূল অস্ত্র কী জানো? এই 100টা উন্নয়নমূলক প্রকল্প। এই এত উন্নয়নগুলো যে রয়েছে, এই যে উন্নয়নের ভাণ্ডার রয়েছে, আমরা সেটাকেই তো অস্ত্র করে এগিয়ে নিয়ে যাব। আমাদের কোনো পলিটিক্যাল বক্তব্য রাখতে গেলে, যখন আমরা কোনো মঞ্চ করি, আমরা আমাদের উন্নয়ন নিয়ে যদি বলতে পারি, তাতে একদিন কেটে যাবে। আর তুমি বিজেপির সভাতে দেখবে কোনো উন্নয়নমূলক নেই, সারাক্ষণ নেত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে যাচ্ছে, এবং কি ব্যক্তিগতভাবে। এটাতেই পার্থক্য বোঝো না। তো সুতরাং আমি কর্মী হিসেবে রেডি, যেখানেই পাঠাবেন আমি যাব, এবং আমার ওই যে অস্ত্র। এই ব্যক্তিগত কথা বললে সেখান থেকে বলো, তোমারই ইন্ডাস্ট্রির খুব পরিচিত তোমার বন্ধু, এবং একসঙ্গে তোমার কাজও করেছে, বলবো সায়ন্তিকাকে সজল ঘোষ বলেছেন অ্যালার্জি সায়ন্তিকা। মানে এবং এছাড়াও আরও নানা রকমের কথাবার্তা, এই যে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, কি বলতে চাইবে যে পার্সোনালি অ্যাটাক করা, যেখানে লড়াইটা ময়দানে হওয়া উচিত, কি বলতে চাইবে? দেখো, তুমি তোমার প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দিলে। হ্যাঁ, যে সেটা হচ্ছে অবশ্যই মানে বিজেপির এটা কালচার হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের কাছে তো উন্নয়ন কিছু নেই, কিন্তু ভোট চাইতে যেতে হবে মানুষের কাছে। এবার মানুষের কাছে ভোট যে চাইতে যাবে, তার বিনিময়ে তো কিছু বলতে হবে, যে আমি বা আমাদের দল আপনাদের জন্য এই করেছে। সেখানে তো ভাড়ার শূন্য। তাই সুতরাং কী করবো? প্রতিপক্ষকে গালাগালি দাও। যদি তাতে তাদের পেটুয়া 2-1 যারা রয়েছে, তারা একটু আরে গুরু কী বললে একটু হাততালি দেবে। কিন্তু আদৌ তো এটা বাস্তব নয়। বারবার তো যে কটা নির্বাচনই হোক না কেন, সেটা বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক, বারবার বাংলা থেকে বিজেপিকে বিতাড়িত হতে হয়েছে গণতান্ত্রিকভাবে। তো সুতরাং সজলবাবুদের এটা কালচার হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত আক্রমণ করা। কিন্তু অদ্ভুতভাবে আবার এরাই বলে যে বাংলায় গণতন্ত্র নেই।
আরে ভাই, যদি গণতন্ত্র নাই থাকে তাহলে তোমাদের তো এই লিবার্টি অফ স্পিচ তো রয়েছে। তোমরা যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করো স্বয়ং নেত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, কালিমা লিপ্ত করো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ভাবো তো যদি গণতন্ত্র না থাকতো একটা মিটিং মিছিল তো দূরের কথা, ফ্ল্যাগ লাগাতে পারতো। তারপরে এরা গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে এবং কি গণতন্ত্রকেই হত্যা করছে। যে মানে আমাদের দেশবাসীরা যে বাংলা তাদেরকে ভোট দিয়ে তাদেরকে আজকে কেন্দ্রীয় সরকারে পাঠানো হয়েছে, তারা যে কেন্দ্রীয় সরকারে রয়েছেন, আজকে বলছে যে তাদের ভোটের কোনো দাম নেই। আজকে তাদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আজকে তাদেরকে বলছেন যে তোমাদের অস্তিত্ব কী ভাই, তোমরা তোমাদের এইসব দেখাও, পেপারপত্র দেখাও। তা বুঝতে পারছো, মানে এর থেকে বড় গণতন্ত্রের হত্যাকারী ইতিহাসে ছিল, আগামী দিনেও হবে না। পেপার থেকে আসবো, নদিয়াতে প্রায় 2,70,000 জনের নাম বাদ যেতে পারে এরকম একটা সংখ্যা, সংখ্যায় আসা হয়েছে। এবং কি বলতে চাইবে যে এই যে এসআইআর কতটা তোমার জন্য একটা, যেহেতু আমরা জানি যে প্রায় 37% মুসলিম রয়েছে, প্লাস তোমার মতুয়া ভোটারও রয়েছে এর পাশাপাশি, কতটা কারণ অন্যদিকে বিজেপিরা ধরেই রেখেছে বিজেপির দিকে যে মথুয়ার দিকে যে ভোটটা রয়েছে সেটা ওদের দিকেই যেতে পারে, সেই শতাংশটা ওদের পোর্শনেরই। তোমার জন্য এটা কতটা চ্যালেঞ্জিং বা কতটা তোমার জন্য ডিভিডেন্ড হিসেবে কাজ করবে, তোমার কি মনে হয়? দেখো, 1 নম্বর আমি যদি বলি পারফরমেন্সে বিজেপি জানে যে দে হ্যাভ পারফর্মড নীল, মানে 0। তো সুতরাং সব রকমভাবে তারা চেষ্টা করে নিয়েছে, তারা মাসেল পাওয়ার ইউজ করেছে, তারা অর্থভাবে ইউজ করেছে। এখন ইলেকশন কমিশনকে তাদের একটা এজেন্সি বানিয়ে নিয়েছে, যেটা এতদিন একটা আমাদের সব থেকে গর্বের একটা জায়গা ছিল। তো তাকেও তো সব কিছু তো প্রাইভেটাইজ করে নিচ্ছে এবং নিজেদের মতো করে নিয়েছে। আজকে বলো তুমি বিএসএফ বলো, আজকে সিআরপিএফ বলো, আজকে ইডি বলো, আজকে ইনকাম ট্যাক্স বলো, সবটা দিয়ে করেও যখন দেখছে যে বাংলার মানুষের মন তারা জয় করতে পারছে না, বাংলার মানুষের মন একজনেরই দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তখন তারা ভাবলো যে না, এসআইআরটা করি। আরে এসআইআর তো ভালো জিনিস, করো না। ওয়াই জাস্ট ওয়েন ইলেকশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, তার আগের মুহূর্তে করলে কেন? 2 বছর 3 বছর আগে থেকে করতে পারতে, সময় নিয়ে করতে পারতে। তুমি তো মানুষকে আতঙ্কিত করে ফেললে। কীভাবে বিরোধীরা যেভাবে পরিশ্রম করে গেছেন, আজকে 150 জনের ওপর মানুষ লাইন দিয়ে তারা মৃত্যুর সম্মুখীন হয়েছেন। আজকে জবাব বিজেপি দিতে পারবে? দিচ্ছেও না। তোমরা বহুবার নানান রকমভাবে ইলেকশন কমিশনারকে প্রশ্ন করেছো, তিনি কিন্তু প্রশ্ন এড়িয়ে গেছেন। সঠিক উত্তর, যথার্থ উত্তর অন্তত আমি একজন নাগরিক হিসেবে যেটা এক্সপেক্ট করেছিলাম একজন ইলেকশন কমিশনারের দেওয়া উচিত, তিনি কিন্তু দেননি। তো তোমরাও স্যাটিসফাই হওনি, আমিও হয়নি, আমাদের দেশবাসীও হয়নি। তো সুতরাং তারা একটাই মাত্র পদ্ধতি তখন ভাবলো যে এনআরসি সিএ যেমন আছে, তো এমনি এসআইআরটাও এখন নিয়ে আসি, এসআইআরটা দিয়েও যত মানুষকে, এবং ওরা টার্গেট করেছে সেই জায়গা যেখানে মানুষ পুরোটাই তৃণমূল কংগ্রেসের ওপর আস্থাশীল, তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে, এবং ওরা গায়ের জোর করে গণতন্ত্রকে হত্যা করে এই এসআইআরটা এই মুহূর্তে নিয়ে এসেছে। এবং একটা ঘুষপেটিয়া, সবসময় বলছে ঘুষপেটিয়া এর বাইরে থেকে নিয়ে এসছে, একজন মাত্র ঘুষপেটিয়া দেখাতে পারবে? কাউকে দেখাতে পারবে? শুধু মানে ওই সিনেমার ডায়লগের মতো ঘুষপেটিয়া করে নিজেদের লোকেরাই হাততালি দেয়, ব্যাস, আর কিছু নয়। কিন্তু আজ অবধি কোনো রকমভাবে বাস্তবে তারা অফিসিয়ালি কিছু দেখাতে পারেননি। তো সুতরাং তাদের টার্গেটটাই হচ্ছে যে মানুষের যে সবথেকে বড় অধিকার, ভোটাধিকার, সেটা কেটে নাও। সেটা কাটলে পরে তাহলে কি মানুষের হাত কেটে দেওয়া হচ্ছে, তাহলে আর মানুষ ভোট দিতে পারছে না তৃণমূলকে, তখন তারা মেশিনারি ইউজ করে তারা গভর্নমেন্ট ফর্ম করতে চাইছে। কিন্তু লিখে নাও, এই এসআইআর হয়ে গেছে কিন্তু বিজেপির ক্ষেত্রে সবথেকে বড় বুমেরাং। 50টা নিচে আসন পাবে বাংলা থেকে, এবং আগামী দিনে লোকসভার নির্বাচনে দেখে নিও যে বাংলা থেকে যেমন 26-এ বিতাড়িত হবে, তেমনি লোকসভা কেন্দ্রে দেশ থেকে বিজেপিকে বিতাড়িত করবে মানুষ, কারণ মানুষ বীতশ্রদ্ধ বিজেপি নামক এই জঞ্জাল পার্টির সঙ্গে। অন্যদিকে তুমি বললে বিরোধী দল রুদ্রনীল ঘোষ, তিনিও কিন্তু বহু কথা বলছেন, এবং যেমনটা তুমি বলে কোয়েল মল্লিক যেদিন জয়েন করলেন তাকে নিয়েও তিনি ভীষণ কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, এবং প্রত্যেককে নিয়ে তিনি তার মতামত জানান। কি বলতে চাইবে? রুডি কি আঘাত পেয়েছে মাননীয় রুদ্রনীল ঘোষ? জয়েন করেছে, মানে যে সরকার চাল চুরি করে। একটু আগে বলতে পারতো, তাহলে একটু পেন কিলার পাঠিয়ে দিতাম, সূর্যদাকে একটু পেন কিলার খেয়ে আঘাত কমাতো। তোমার খুব ভালো বন্ধু, তোমরা কাজ করেছো, কি বলবে? দেখো, কাজ অবশ্যই আমরা করেছি, কিন্তু কি বলতো, কাজের জায়গাটা আলাদা, সেখানটা আমাদের, এবং সেখানে আমরা চেষ্টাই করেছি যাতে কোনো রকমভাবে রাজনীতি যাতে আমাদের কাজের মধ্যে কোনো রকমভাবে এফেক্ট বা ইম্প্যাক্ট না ফেলতে পারে। কিন্তু কোথাও একজন মানুষ যদি সবটা জেনে, রুদ্রদা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট সে জ্ঞান সম্পন্ন একজন মানুষ, সামাজিক জ্ঞান সব রকমভাবেই সে জ্ঞান অর্জন করেছেন, কিন্তু
একটা বেসিক জ্ঞান অর্জন করছে না, সে চোখে দেখেও না মোটামুটি চোখে ঠুলি পড়ে রয়েছে। যে আজকে এই যে টোটাল বাংলাকে যেভাবে উন্নয়নের ধারাতে অব্যাহত রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেভাবে বাংলাকে সাজিয়েছেন, আজকে এর আগের সরকার করেছেন নাকি রুদ্রদার যে সরকারের প্রতি তিনি বা যে দলের প্রতি তিনি একদম আস্থাশীল সেই দল করেছে? আজকে তো আমাকেও তো বিভিন্ন ক্ষেত্রে ধরো আমি বিভিন্ন জায়গায় যাই, মন্দিরে যাই, ঠিক আছে, তো সেগুলো অন্য ভিন রাজ্যে পড়ে যেগুলো বিজেপি কেন্দ্রীয় শাসিত। কোথায় কোথায় উন্নয়ন? যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে কোনো আলো নেই, ঠিক আছে, এগুলো এগুলো কী বলবে তুমি বলো? সামান্যই যে আমরা প্রত্যেকে, আমি বেসিকভাবে বলছি, এখানে কোনো পলিটিক্যাল কথা নয়। আজকে আমাদের এখানে যখন গঙ্গাসাগর মেলা হয় সেখানে একটা সব কিছু থাকে, কোথায় জল পাওয়া যাবে, আজকে পুলিশে ক্যাম্প থাকে, আজকে সমস্ত নেতা মন্ত্রী তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর দায়িত্ব দেওয়া থাকে একটা মানুষ, একটা পুণ্যার্থীর যেন কোনো অসুবিধা না হয়। এবং সেখানে আমি গেছি, ঠিক আছে, দেখছি কোটি কোটি মানুষ সেখানে গেছে, কত মানুষ মারা গেছে বলো তো? তার কোনো রকম দিতে পারবে সরকার? যাচ্ছি, শুধু যাচ্ছি, কোনো পুলিশকে জিজ্ঞেস করছি, পুলিশ কোনো উত্তর দিচ্ছে না, আমরা ঘুরেই যাচ্ছি, ঢুকতে দিচ্ছে না। এত অরাজকতা, এত একটা মানে ইট ওয়াজ আ সিস্টেম্যাটিক ডিজাস্টার, নট অনলি আ ফেলিয়ার। আর সেখানে গঙ্গাসাগরে আসছেন নানান প্রান্ত থেকে, সমস্ত দেশ কেন বিদেশ থেকে আসছেন, কত সুন্দর, কারোর কোনো কমপ্লেন নেই। তা এত কিছু দেখেও যদি সম্মানীয় রুদ্রনীল ঘোষ উনি কিছুই দেখতে পান না, তার উপরেই উনি কবিতা লেখেন, তাহলে আমাকেও একটু মানে সময় দিলে পরে আমিও কবিতা লিখে দেবো কিছু একটা। বেশ, প্রচুর আমরা দেখছি প্রকল্প দেখতে পাচ্ছি, যেমন রিসেন্টলি যদি দেখি মানে বেকার ভাতা থেকে শুরু করে প্রচুর, তো সেখান থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু বেকার ভাতা দিয়ে মানুষদের মন খুশি করা, লক্ষ্মীর ভাণ্ডার আর যা যা প্রকল্প। আচ্ছা, এইগুলোর মন খুশি করা, তাহলে এখানে যখন আমাদের নেত্রী 1500 টাকা করে দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, তপশিলি জাতিকে 1700 টাকা করে দিচ্ছেন, তাহলে কেন এসে বিরোধী দলনেতা বা তাদেরই সমস্ত নেতৃত্বগণ বলছে যে আমাদের সরকারকে আনুক, আমরা 3000 টাকা করে দেব, আমরা 3500 টাকা করে দেব? তাহলে ভাই কেন? যদি ওটা তাহলে ভাতা না, ওটা কি? এত বেকার প্রলোভন দেখাচ্ছ। আরে বেকারত্ব ওনারাই দেখছেন। মানে দেখো না, মানে আমাদের যে যুবসাথী যে আমরা প্রত্যেকে যারা রয়েছে, সেটা বেকার ভাতাটা কেন? আজকে যদি যে মানুষগুলো তাদের হাতে যদি টাকা তুলে দেওয়া হয়, আজকে তো আমি যদি খুব ভুল না করি, কিছুদিন আগে বিরোধী দল নেতা বলছিলেন যে না, তাদের হাতে আরও টাকা বাড়িয়ে দেবে। তাদের কাছে অর্থ ক্ষমতা আছে, আমাদের কাছে ওই অত অর্থ নেই। কিন্তু তার মধ্যেও আপনারা বাংলাকে যেভাবে বঞ্চিত করেছেন, আপনার আবাসের টাকা আটকেছেন, 100 দিনের টাকা আটকেছেন, কীভাবে আটকাননি? সব রকমভাবে টাকা আটকে দিয়েছেন। প্রায় 2 লক্ষ কোটি টাকা বাংলা পায় কেন্দ্রীয় সরকারের থেকে, কিন্তু তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকেই কিন্তু সে প্রত্যেকটা মানুষকে স্যাটিসফাই করে দিয়ে যাচ্ছেন। এমন নয় যে কেন্দ্রীয় দিচ্ছে না, সরকার দিচ্ছে না বলে আমরাও দেব না, আমরা বন্ধ করে দেব। যখন তারা দিচ্ছেন না, নেত্রী নিজের কোষাগার থেকে গোটা বাংলার মানুষকে, আপামর জনতাকে তিনি সেবা দিয়ে যাচ্ছেন। তো এগুলো দেখো, নিন্দুকরা বলবে আজকে আর আমার খুব জল তেষ্টা পেয়েছে, ঠিক আছে, তুমি আমাকে হাফ গ্লাস জল দিলে, আরে আমি তো এটাই শান্তি পাবো যে অন্তত আমার এই তেষ্টার সময় তুমি আমাকে হাফ গ্লাস জলটা দিলে, আমার তৃষ্ণাটা কিছুটা হলেও মিটলো। কিন্তু অপোজিশন কি বলছে? হাফ গ্লাস জল দিয়েছে, মানে এটা দেখেও না ডাকার ভ্যান। আরে আমি তৃষ্ণায় মরে যাচ্ছিলাম সেটা ফ্যাক্টর না, কিন্তু সেটা হচ্ছে হাফ গ্লাস জল কেন দিয়েছে ওই নিয়ে ওদের লড়াই। তোমার জল কেন? তোমার তো একটা বিন্দু কিছু দাওনি, ওইটা মানুষকে মেরেছো, বারবার পরাজিত হয়েছ, এবং কি বলে মানে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছো, যে কারণে বাংলাকে তুমি মারতে চেয়েছো অর্থ দিয়ে, যে কারণে একটাও বাংলার বরাদ্দ টাকা তোমরা দাওনি। আর বড় বড় কথা বলছো। ক্ষমতা থাকলে মানুষের সঙ্গে মিশে কথা বলো, পায়ে চলে কথা বলো, মাঠে হেঁটে কথা বলো। ওই রথের ওপর নিজেকে ভগবান ভেবে হাঁটবে, এবং কাকে হাত নাড়াচ্ছে? গাছপালা বা গরু ছাগল যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে। যতদূর ক্যামেরা গেছে মানে কোনো লোক নেই, ওই কয়েকজন কোথাও হয়তো, তাও দু একজন আছে বা ভাড়া করে কাদেরকে নিয়ে এসছে, তারা এই করছে। লোক কোথায়? কাকে হাত নাড়াচ্ছে? আমাদের তো সবসময় যেটুকু আমি টেকনিক্যালি বুঝি, হ্যাঁ, মানে লোক কত হয়েছে আমাদের ওয়াইড অ্যাঙ্গেল ধরা হয়, ঠিক আছে, জুম থাকেই না। এখানে যাকে ফলো হবে শুধু জুম, হাত নাড়াচ্ছে, আরে কাকে নাড়াচ্ছে সেটা দেখাও, ঘুরে নেই, অডিয়েন্স নেই। সেখানে ওটা বলা হয় যে ডিম ভাত খাওয়ার জন্য নাকি লোক জড়ো হয়। তাই তো এবার ডিম ভাত কেন? তাদের কাছে বিরিয়ানি ভাত খাওয়া, প্রচুর পয়সা, তো প্রচুর পয়সা। আমাদের কাছে সেটা নেই, আমাদের কাছে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে আসে, ভালোবেসে আসে, এটাই হচ্ছে পার্থক্য। সঙ্গে আরও একটা বিষয় আমরা জানি যে এই যে এতগুলো প্রকল্প, এটাও বলা হচ্ছে এর মধ্যে নাকি প্রচুর আর্থিক দুর্নীতি রয়েছে, কি বলতে চাই?
ওই যে বললাম, ওই হাফ গ্লাস জলের উদাহরণটা দিলাম, ঠিক আছে? দুর্নীতিগুলো কোথায় রয়েছে, তারা কত বড় দুর্নীতি করছে বলো তো? আমি সেখানে গেলামই না। দেখো, কোথাও না কোথাও কিছু, কিন্তু সেখানে যারা কেউ যদি কিছু করে থাকেন, সেটা একমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে তারা করে থাকেন, এবং সেখানে কিন্তু কোনো রকমভাবে দল তাদেরকে ছাড়েনি। যেখানে যেখানে প্রমাণিত হয়েছে কেউ বা কারা আর্থিকভাবে দুরাগ্রস্ত হয়ে পড়েছেন, মানে আর্থিকভাবে যারা নানান রকমভাবে স্ক্যামের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের প্রতি যেন কঠিন থেকে কঠিনতম স্টেপ নেওয়া হয়, এবং নিয়েছে। জেলে পোড়া হয়েছে যেখানেই দেখা গেছে, তো স্টেপ তো নিয়েছে। এবার আমি যদি ব্যক্তিগতভাবে কিছু করে থাকি, তার দায় দল কেন নেবে, বা তার দায় সরকার কেন নেবে? খুব ইজি এটা বলা, যে যাই কিছু, ভাই আমার ঘরে এখন আমি তোমাকে কেন ইন্টারভিউ দিচ্ছে ওকে, এই নিয়ে যদি এখন বলে সরকার কী করছে, আরে কী আশ্চর্য! আমার তো বেসিক কিছু সেন্স থাকবে, পথ চলতে গেলে আমাকেও তো বেসিক কিছু জানতে হবে। সবটা সরকার বা সবটা প্রশাসন দেখতে পারে, এটাই বিষয়। সেখান থেকে প্রচুর কো অ্যাক্টর তোমার, তারা কিন্তু টিকিট পাননি, সেটা নিয়েও তাদের কিছু খারাপ লাগা রয়েছে। কি বলতে চাইবে তাদেরকে যারা টিকিট পায়নি? দেখো, আমি জানি না, মানে সেটা একমাত্র এক কথায় যদি বলি, সেটা হচ্ছে একমাত্র আমাদের দলনেত্রী, একমাত্র আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার এটা বিষয়, এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়, এটা তাদের ডিসিশন, ঠিক আছে? কিন্তু আমার মতে যে ঠিক আছে, তৃণমূল যারা আশা করেছিলেন, আমি জানি না কারা আশা করেছিলেন বা করেননি, তো এটা যেহেতু ডিসিশন তারা নিয়ে নিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ডিসিশনকেই প্রাধান্য দেওয়া উচিত এবং সেই ডিসিশনকেই সম্মান দেওয়া উচিত। ইমন চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু নাম আমরা প্রায় ধরেই নিয়েছিলাম, যে ক্ষেত্রে দেখো, এবার সেটা কি তোমরা যদি ধরে নাও, তোমাদেরকে কি কখনো নেত্রী ফোন করে জানিয়েছেন বা ডেকে বলেছেন যে এই নামগুলো লেখো, আমি এগুলো এদেরকে টিকিট দিচ্ছি? এটা তোমরা ধরে নিয়েছো, তাতে তো দলের বা তাদের কোনো দোষ নেই। বা কাঞ্চন মল্লিক পাননি, দেখো, সেটা একমাত্র, সেটা নিয়ে আমি বলার কেউ নই। আমি একজন সাধারণ কর্মী হিসেবে দলের হয়ে কাজ করব, এবং ঠিক আছে, কর্মী হয়ে কাজ করি না। আজকে তো যেভাবে শিল্পীদেরকে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে সম্মান দিয়েছেন, আগের তো সরকার দেয়নি। প্রত্যেকটা মানুষকে যেভাবে আজকে ভাবো না, বঙ্গভূষণ থেকে শুরু করে, বঙ্গবিভূষণ থেকে শুরু করে, মহানায়ক থেকে শুরু করে সবাইকে তো সম্মান দিয়েছেন, ঠিক আছে? এবং এই সম্মান পেয়ে, এবং ইন্ডাস্ট্রির জন্য অনেক রকম চিন্তাধারা তারা অবলম্বন করেছে, সরকার আগামী দিনেও করবেনও, ঠিক আছে? তো সুতরাং শিল্পী হিসেবে আমাদের কাছে তো এটাই একটা চরম মানে পাওনা, এবং আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এবং সেই তাগিদেই কিন্তু সমস্ত শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসছেন। সেই তাগিদেই যখনই কোনো পার্টি মিটিং ডেকেছেন, মিছিল ডেকেছেন, সেই তাগিদেই কিন্তু শিল্পীরা এসছেন, ঠিক আছে? এবার যদি কেউ মনে করে থাকেন যে আমি এসে গেছি মানে টিকিট পেয়ে গেছি, সেটা তার ব্যক্তিগত চিন্তা, বা সেখানে আমি বলার কেউ নই। সেটা একমাত্র নেত্রী ডিসিশন নেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিসিশন নেবেন। তবে এবছরে কি খানিকটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমরা ক্যান্ডিডেট কম পাচ্ছি, মানে তুলনামূলকভাবে? তো 294টা আসনের লিস্ট দেখেই বোঝা যাচ্ছে, বাট ইউ হ্যাভ টু পারফর্ম, এটাই আমার মনে হয়। যে শিল্পী হিসাবে আমি আছি, কিন্তু আমার শিল্পী সত্তা সীমাবদ্ধ থাকবে আমার সিনেমার জগতেই। বাট যখন আমি দলে নাম লেখাবো, আমি আর 10টা যে আমার কর্মীর বন্ধুরা রয়েছেন, সহযোদ্ধারা রয়েছেন, আমি তাদের মতোই কর্মী, তাদের মতোই আমি সংগঠক, তাদের মতোই আমি সৈনিক হয়ে কাজ করব। সেখানে যেন কোনো শিল্পী সত্তা বা স্টারডাম যেন কোনো ইন্টারভেন করে না। তবে এখানে এটা বলা হয় যে অভিনয়টা তো আমরা, মানে তোমার 6 মাস 4 মাস শুটিং হয়, তবে রাজনীতিটা তো পার্ট টাইম নয়, ফুল টাইম জব। সে জায়গার থেকে দাঁড়িয়ে দুটো একসঙ্গে সামলানো হয়তো খুব কঠিন। সেই জন্য কি কোথাও তোমার মনে হচ্ছে তুমি খানিকটা হয়তো পর্দায় নিজেকে অ্যাপিয়ারেন্সটা কম যাচ্ছ, জনসাধারণের জন্য কাজটা অনেকটা বেশি করছো এই টাইম পিরিয়ডটা, মানে সেটা বলতেই পারো অনেক ক্ষেত্রে। মানে একদম প্রথমেই যদি বলি, 2016-তে একটা ভালো ছবি অফার এসেছিল, কিন্তু আমি সেই সময় ছবিটা ক্যান্সেল করে দিয়েছিলাম। যে না, যখন আমাকে সেই স্বীকৃতি, সেই সম্মানটা দিয়েছেন, যখন সেই ভরসাটা করেছেন, সেই ভরসা রাখাটা আমার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। অবশ্যই আমি শিল্পী হিসেবে তো আজকে যে হয়েছি শিল্পী, সার্থকতা পেয়েছি, যে ভালোবাসা, যে স্নেহ, যে সম্মান পেয়েছি, সেটা তো মানুষের জন্যই। সেখানে তো আমি ফিল্মি হিরো হয়ে কাজ করেছি, তাদেরকে এন্টারটেন করেছি আমার কাজের মধ্যে দিয়ে, অভিনয়ের মধ্যে দিয়ে। কিন্তু এবার এটা এন্টারটেন নয়, এটা হচ্ছে সঙ্গে থাকার প্রতিশ্রুতি, তাদের হয়ে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ।
তো সুতরাং সেইভাবে যদি সেই মানুষগুলোকে এতদিন পর্দার ওপারে থেকে দিয়েছি, তো সেই মানুষগুলো যারা আমাকে স্টার সুপারস্টার বানিয়েছে বা একদম স্বার্থকর শিল্পী বানিয়েছে, তাহলে আজকে যখন আমিই স্বেচ্ছায় এসেছি সেই দলে যে মানুষের হয়ে কিছু কাজ করব বলে, তা দল যখন সেই দায়িত্ব দিচ্ছেন, মানুষ যখন আমার উপর ভরসা করছেন, তখন না হয় ঠিক আছে ওই দিকটা একটু কম্প্রোমাইজ করলাম, একটু স্যাক্রিফাইস করলাম, এই মানুষগুলোর সঙ্গেই থাকি না, ভালো লাগে। বিরোধী দলনেত্রীদের কি বলতে চাইবে? শুভবুদ্ধির উদয় ঘটুক। ঠিক আছে, আপনারা উন্নয়নমূলক কাজ করুন, মানুষের সঙ্গে থাকুন, মানুষের পালস বোঝার চেষ্টা করুন, মানুষের মধ্যে থাকুন, এবং রাজনীতি নয়, মানুষের মন কিভাবে দখল করতে হয়, দখল নয়, মানুষের মন কিভাবে জয় করতে হয়, সেটা শিখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। তবে করিমপুরের নাম কিন্তু একাধিকবার যে কোনো দাঙ্গা বা যে কোনো সমস্যার ক্ষেত্রে উঠে এসছে, সেটা নিয়ে কি কোনো ভাবনা চিন্তা করেছো বা আগামী দিনে কীভাবে কাজ? দেখো, সবে একবার মানে পা রেখেছি এইভাবে, হ্যাঁ, এবার ঢুকি না, শুরু করি না, যাত্রা এখন তো অনেক অনেক, হ্যাঁ, তো সুতরাং শুরু করি, দেখি না, ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যাই সেখানে সব রকমভাবে। এবার একা তো কোনো রকমভাবে আমি প্রতিরোধ করতে পারবো না, বা একাও কোনো কিছু সুরাহা করতে পারবো না, তো সেখানে দলগতভাবে সবার আমার সামর্থ্য দরকার, মানে আমার সাপোর্ট চাই, সবার আমার সহযোগিতা চাই, সবার শুভেচ্ছা চাই, ভালোবাসা চাই, সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, একসাথে লড়বো। শেষ করবো, কোন দুটো বিষয় মাথায় রেখে কাজে নামবে? দেখো, অবশ্যই এখন আমাকে মানুষের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে, ঠিক আছে, তাদের কি ডিমান্ডস আছে সেগুলো আমাকে জানতে হবে, এবং সেই মতো অ্যাকর্ডিংলি আমি কাজ করব। কোনটা একটু ইজি লাগছে, মানে অভিনয়টা একটু কঠিন নাকি রাজনীতির ফিল্ডটা? দেখো, দুটোই কঠিন, দুটোই কঠিন। একটা বাঁচতে হবে। না, অবশ্যই, কেন বলি, কারণ আমি প্রত্যেকটা সিনেমা আমার ক্ষেত্রে মনে করি যে আমার কাছে প্রথম, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তো নতুন একটা ক্যারেক্টার করতে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, কারণ নতুন ক্যারেক্টার করতে হয়, সেই যে ক্যারেক্টারটাকে আমি চিনি না, আমি জানি না, কিন্তু আমাকে সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকেই কিন্তু পারফর্মটা করতে হয়। তো সুতরাং এই ক্ষেত্রেও তো তাই, আমি তো করিমপুরকে অতটা মানে চিনি কিন্তু জানি না, আমাকে জানতে হবে, এবং জেনে বুঝে ওই করিমপুরের মধ্যে ঢুকে করিমপুরের একজন হয়ে, সেই সদস্য হয়ে, তাদেরই একজন ঘরের মানুষ হয়ে আমাকে কাজ করতে হবে, পারফর্ম করতে হবে। শেষ করবো, তোমার কনস্টিটুয়েন্সির দর্শকদের লোকেদের, মানুষদের কি বলতে চাই? আমি সকলকে বলবো যে আপনাদের সঙ্গে থাকতে চাই গোটা জীবনটা, তো সুতরাং সেই সুযোগটা করে দেওয়ার দায়িত্ব আপনাদের, কথা দিচ্ছি, কোনো রকম মানে শিকায়ত করার সেই সুযোগ আপনাদেরকে দেব না কোনো রকমভাবে। হ্যাঁ, পথ চলতে গেলে, কাজ করতে গেলে হয়তো ভুল হবে, কিন্তু সেখানে আপনারা আমাকে এসে বলবেন যে এটা নয়, এটা এইভাবে করতে হবে, মাথা পেতে মেনে নেব, এবং একসঙ্গে কাজ করব সবাই মিলে, ভালো থাকার লক্ষ্যে, সুস্থ থাকার লক্ষ্যে, এবং সকলকে ভালো রাখার লক্ষ্যে। তাই সুতরাং কোনো নেতা নয়, কোনো অভিনেতা নয়, করিমপুরবাসী মধ্যে আমিও একজন আপনাদের মতোই সদস্য হতে চাই, যেটা আগামী দিনে সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এবং আমাদের নেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যা স্বপ্ন যে বাংলাকে 1 নম্বর স্থান অধিগ্রহণ করানো, সেটা আমি চেষ্টা করব যে করিমপুর বিধানসভাও সেখানে সমানভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে। একদম। কত % ভোট নিয়ে জেতার আশা রাখছো? সময় বলুক, নিজে বলাটা ঠিক নয়। অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ফলাফলের দিকে চোখ থাকবে আমাদেরও। ক্যামেরা স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।